আওয়ামী লীগের সহযোগী হিসেবে দীর্ঘ ভূমিকার জন্য প্রশ্নের সম্মুখীন হয়েছে এই রাজনৈতিক দলটি। রাজনৈতিক মহল থেকে উঠেছে নিষিদ্ধ ঘোষণার দাবিও। কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে জাতীয় পার্টির জন্য, এই প্রশ্নের জানতেই আজকে আমরা উপস্থিত হয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের সঙ্গে। আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছে। আমরা প্রথমেই শুরু করতে চাই, আমরা যেটি দেখতে পাচ্ছি দৃশ্যত জাতীয় পার্টির খুবই সম্প্রতি বেশ কয়েকটি ভাগ আমরা দেখতে পাচ্ছি, বিভাজনের রাজনীতি দেখতে পাচ্ছি, সেটি স্পষ্ট সংকটের বার্তা দেয়। এই সংকটটা কতখানি গভীর জাতীয় পার্টির জন্য, এটা দিয়ে শুরু করতে চাই। এটা আমি ঠিক উল্টোটা চিন্তা করছি। এটা সংকট থেকে উত্তরণের পথ তৈরি হয়েছে আমার জন্য। এই যে কথাগুলো একটু আগে তোমরা বললে যে আমাদের ব্যাপারে মানুষের নানান কথা বলে, দোসর বলে, বা আমাদের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, এই সমস্ত যেগুলো পার্টিকুলার যে সমস্ত মানুষের কারণে হয়েছে এবং যাদেরকে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে, জাতীয় পার্টি যে গণমুখী রাজনীতি তার বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে, বিগত সরকারের আমলে ব্যাপকভাবে, সেই সব থেকে এখন উত্তরণের জন্য ওনারা নিজেরাই, আমরা কেউ বাদ দিইনি, ওনারা নিজেরাই ওনাদের রাজনীতি যেহেতু একটু সরকার কেন্দ্রিক বা যারা সরকার থাকে তাদের সাথে ওনারা মিলেমিশে থাকা পছন্দ করেন, সেই কারণে আমাদের যে গণমুখী রাজনীতি এখন যেটা আমরা করতে চাচ্ছি সেটার থেকে ওনাদের মতের মিল হচ্ছিল না। এক এক করে ওনারা আস্তে আস্তে সরে গেছেন। আমার ধারণা রাজনীতির ক্ষেত্রে ওনারা দেউলিয়া বলা যায়। তো সেই হিসাবে ওনারা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের রাজনীতির একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ হয়েছে এবং জনগণের কাছেও যে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা ছিল, যেটা দোসর টোসর বলার সুযোগ ছিল, সেটা আমি মনে করি এখন চলে গেছে। আওয়ামী লীগের সরকারে যখন আমি মহাজোট সরকারে আর কি, আওয়ামী লীগ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন প্রথম 2008 থেকে 2014, তখনও আমি মন্ত্রী হিসেবে থাকার পরেও আমি যে কোনো দলীয় ফোরামে আওয়ামী লীগের যেগুলো ভুল সেগুলো তুলে ধরেছিলাম এবং এগুলো নিয়ে সোচ্চার ছিলাম। আমি চ্যালেঞ্জও করেছিলাম, যেটা নিয়ে আমাকে আবার আওয়ামী লীগের তরফ থেকে নানান ধরনের কথা উঠানো হয়েছিল। পরবর্তীতে যখন আমি বিরোধী দলে ছিলাম, যতদিন ছিলাম, 2014 আমি নির্বাচন করিনি না, কিন্তু জাতীয় পার্টি তো নির্বাচনে গিয়েছিল। এই কথাটাই কিছুটা মিসলিডিং, যেহেতু আমাদের 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, বোধহয় 299 আসনে করেছিলাম সেবার, আমার যতটুকু মনে হয়। আমার জানা মতে 270টা আসনের আমরা নির্বাচন করিনি। আমরা আমাদের প্রত্যাহারপত্র দিয়েছিলাম, তার মধ্যে কিছু প্রত্যাহারপত্র, যেমন আমারটা, এরশাদ সাহেবেরটা, এগুলো গ্রহণ করা হয়নি। আমি কিন্তু এরশাদ সাহেব পরবর্তীকালে ওনাকে সিএমএসে নিয়ে যাওয়া হলো, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হলো। উনি সেখান থেকে, আমি ওনার সঙ্গে আলাপ করার পরে বাইরে এসে ঘোষণা করলাম যে ওনার সিদ্ধান্ত যে আমরা নির্বাচনে যাব না, যে কোনোভাবে নির্বাচনটাকে আমাদের প্রতিহত করতে হবে, এটা আমাদের পুরো নির্দেশ। এবং সেই মোতাবেক আমি যখন নির্দেশ দিলাম, সবাই নির্বাচন থেকে সরে আসলাম। সেখানে বিভিন্নভাবে তৎকালীন সরকার এবং তাদের যে টেজেন্সিগুলো, তারা এমনকি বাইরের দলের লোক, মানে আমাদের দল করে না, এদেরকেও দলে ঢুকিয়ে দিয়ে একটা নির্বাচন দেখানো হলো, যেখানে যেহেতু এরশাদ সাহেব গেলেন এবং রওশন এরশাদ আগে গিয়েছিলেন, ফলে এটা জাতীয় পার্টি গেছে বলে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হলো, লাঙ্গল গেছে। কিন্তু লাঙ্গলের যে মেইন স্পিরিট, প্রায় 270 জন পদপ্রার্থী উদ্র করলো। আমাদের নেতাকর্মীরা মাঠে ঘাটে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, যেহেতু আমরা তখন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনকে বানচাল করার পক্ষে ছিলাম। তো সেগুলো আবার ঢেকে গেল যেহেতু ওনারা গেলেন। 2014 পরে যখন সরকার গঠন করা হলো, ওনারা আবার আমাকে অফার দিয়েছিলেন টেকনোক্র্যাট মিনিস্টার করার জন্য। আমি কিন্তু সেটাও তখন আমি ওটা গ্রহণ করিনি। শেখ হাসিনার এই পর্যায়ে আসা, এই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে দায়, সেটিকে জাতীয় পার্টি এড়াতে পারে? মানে এই ধরনের প্রশ্ন যখন নিশ্চয়ই আসছে, সেই জায়গাতে কি বলবেন? এটা একটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার। যে কয়েকজন লোক, মানে 300 জনের মধ্যে হয়তো 10, 15, 20 জন সরাসরি জড়িত ছিলেন, কিছু লোক বাইরে থেকে এনে টেনে একটা ম্যানেজ করা হয়েছে করে প্রায় গোটা 30 বার এরকম। মানুষ তো জাতীয় পার্টিকেই দেখেছে, জাতীয় পার্টি লাঙ্গলকে দেখেছে। আমি কথাটা বলতে চাই, মানুষ সব কিছুই দেখেছে। সত্য ঘটনাটা মানুষের থেকে আড়াল করা হচ্ছে ইচ্ছাকৃত, কন্টিনিউয়াসলি। আমরা সত্যটা জানতে চাই। সকলেই কিন্তু জানেন যে এরশাদ সাহেবকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরশাদ সাহেবের থেকে এসে আমি শুধু না, আমাদের সঙ্গে দলে তখন ববি হাজজাদ ছিল, আরও কয়েকজন ছিলেন যারা এখন নেই, তারাও এসে বলেছিলেন যে ওনার ইনস্ট্রাকশন আপনারা সরে যান, এবং আমরা সবাই সরে গেছিলাম। আমাদের বাসায় একটা হামলা করা হয়েছে। আমার বাসায় এখানে যখন আমি ঘোষণা দিই যে আমরা ইলেকশন থেকে চলে আসবো, আমি তখন মন্ত্রী, তখন আমার এই বাসায় অ্যাটাক করা হয়েছিল 4-5 থেকে লোকজন। আমার তখন আমার সঙ্গে গানম্যান আছে, লোক আছে, পুলিশ ছিল, তারপর 4-5 থেকে অ্যাটাক করা হয়েছিল। আমি কোনোখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলবো যে আমরা যাচ্ছি না, এটা করতে দেওয়া হয়নি। নির্বাচন যে বর্জন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম, দাবিটা কিন্তু ছিল যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। বিএনপি এবং জামাত বা যারা আসার কথা
সবাইকে নিয়ে করেন। এরশাদ সাহেব বলেছিল যে আপনি 7 দিন শিডিউল পিছিয়ে দেন, দিয়ে ওদেরকে আবার কল করেন, লেট দেম কাম অ্যান্ড জয়েন, না হলে আমি উইথড্র করব, আমি করব না। এটি ছিল ওনার দাবি। কিন্তু বিএনপি জামাত কিন্তু সেই সময় যারা ছিলেন বাকি, ওনারা কিন্তু সেই সময় আসেননি। এখন 3টি জাতীয় পার্টিকে আমরা দেখছি, আসলে লাঙ্গল কার? আমি ছাড়া আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কারো কিছু নেই, কাজে ওনাদের কোনো ক্ষমতা নিজের থেকে নেই। ওনারা আমার মিনিস্টারের মতো, ওনারা আমার জবাবদিহিতা করতে পারেন না। আমাদের গঠনতন্ত্রে যেটা আছে সেখানে বলা আছে যে আমাদেরকে আবার কাউন্সিল ডাকতে হবে, সবাইকে ডেকে বলতে হবে যে চেয়ারম্যান সাহেবকে এটা করতে হবে, জবাবদিহিতা বা তাকে বের করতে হবে, যেটাই থাকতে হবে, সেটা ছাড়া কারো কোনো অধিকার নাই। কাজে কারণ ওনারা আমার অ্যাপয়েন্টিস, আমাকে ওনারা অ্যাডভাইস করতে পারেন, ওনারা অ্যাডভাইস মানাটা আমার জন্য বাধ্যবাধকতা না। কিন্তু ওনারা এই পদের সুযোগ নিয়ে হঠাৎ করে এক এক সময় গিয়ে দাবি করছেন যে আমরা একটা কাউন্সিল করে ফেললাম, আমাদেরকে দেন। গঠনতন্ত্র অনুযায়ী এই কাউন্সিল করার এই কোনো কিছুর কোনো প্রভিশন নাই। যেটা করছেন 100% ইররেগুলার। শেখ হাসিনার সময় দেখেছি, যখনই আমি কোনো কাজে যেতাম, সরকারি বিরুদ্ধে অবস্থান করতাম, ঝট করে রওশন এরশাদকে করা হবে বলে টেলিভিশনে স্ক্রল, রওশন এরশাদ হয়ে যাচ্ছেন নতুন চেয়ারম্যান। সংসদে তো আমরা এই ধরনের কথাও শুনেছি ওই সময়ে, যে এটি দেবর ভাবির এক ধরনের দলে পরিণত হয়েছে, দেবর ভাবির যুদ্ধ, এই টাইপের শব্দও কিন্তু আমরা সংসদেও শুনেছি। কোনো বিব্রত করেছে কিনা বা করে কিনা আপনাকে? না, এইটা তো বিব্রত করার জন্যই করা হচ্ছে। এটা তো সরকার থেকে করা হচ্ছে, ইলেকশন কমিশন থেকে করা হচ্ছে, এখন ইলেকশন কমিশন করছেন। এটা আমি চ্যালেঞ্জ করি। ইলেকশন কমিশনার তাকে সম্পূর্ণ উনি জানেন, গঠনতন্ত্র মোতাবেক সব কিছু, এবং ওনাকে সামনে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরেও লাঙ্গলের উনি মালিক পান না, এটা তো আমার সেই শেখ হাসিনার আমলের সেই ঘটনা মনে পড়ছে। আওয়ামী লীগের উপর অতি নির্ভরতা ছিল কিনা জাতীয় পার্টির? আমাদের কোনো সময় আওয়ামী লীগের উপর কোনো নির্ভরতা ছিল না, এখনও নাই, কোনো সময় ছিল না। আমরা বিএনপির উপরও নির্ভরশীলতা না। আওয়ামী লীগের কথা হলো এদেরকে আমাদের সঙ্গে রাখতেই হবে, কারণ এই ভোটটা পেলে আমি জিততে পারি। আর বিএনপির সংখ্যা হলো এটাকে যদি আমি নষ্ট করে ফেলতে পারি তাহলে আওয়ামী লীগ হেরে যাবে। আপনি ভারত গিয়েছিলেন, সেখানে অনেকগুলো উচ্চ পর্যায়ে বৈঠকও করেছিলেন সেখানকার হাই অফিসিয়ালদের সঙ্গে। আপনি যখন ঢাকায় আসলেন তখন আপনি বলেছিলেন যে অনেক কিছুই হয়েছে, অনেক কথাই হয়েছে বৈঠকে, কিন্তু সেগুলো ভারতের অনুমতি ছাড়া কিংবা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। আচ্ছা, তখনকার প্রেক্ষাপট ছিল একরকম। এখনকার বাংলাদেশের আপনি যেটি বলতে পারেননি তাদের অনুমতি ছাড়া, সেটি কি এখন বলা যায়? বললাম যে গাছের পাতাও এখন আওয়ামী লীগকে চাচ্ছে না। তোমরা করে যে সমর্থন দেবে তাকেই মানুষ ঘৃণা করবে। তোমরা একটা ক্লোজ রিলেশন, এত আমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক, সবাই তোমাদের সঙ্গে থাকতে চায়, আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার সঙ্গে করি, তোমরা এই ব্যাপারটা রিকনসিডার করা উচিত, এটা বলা হয়েছিল। এবং এরা বিভিন্ন লেভেল থেকে আমাকে বিভিন্নভাবে জানতে চাচ্ছিল কোথায় কী হচ্ছে। এক এক জায়গায় এক এক ধরনের মানুষ ছিল, এক একজন এক এক কথা বলছে। এখন আমি ওদের কথা, আমি যদি তাদের কথাটা বলে দিই, সে যদি আমার কথাটা বলে যে উনি এসে আমাকে বলছে শেখ হাসিনাকে সরিয়ে দিতে হবে ইত্যাদি, এটা কথা বলতে পারে তো। আপনি সেটা বলেছিলেন? অফকোর্স, মানে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে? অফকোর্স আমি বলছিলাম যে শেখ হাসিনাকে নর্মাল ইলেকশন করতে বলো, উনি হেরে গেলে হেরে যাক, আবার হয়তো আসতে পারবে, কিন্তু এইভাবে দি কান্ট্রি ইজ গোয়িং টু বি ড্যাম্পড। তোমার যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে, তোমার যদি কোনো থাকে, এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দেশ পরবর্তীকালে। আমি যখন যেটা বলেছিলাম সেটাই হয়েছে। এখন 2014 কিংবা 2023 কিংবা এই যে দীর্ঘ সময়ে আপনারা সহযোগী হিসেবে ছিলেন, মহাজোটে ছিলেন, কিংবা বিরোধী দলে ছিলেন, কিংবা সরকারে ছিলেন, এই সব কিছু মিলেই তো দাবিটা উঠেছে। আপনি কি বলবেন? এটা কোনো কিছু ফ্যাক্টসের উপর বেসিস করে না, এটা হুজুগের উপরে। কোনো ক্রমে কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা দোষর ছিলাম। আমি সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে যতটুকু প্রতিবাদ করেছি, আমি যত ওপেনলি করেছি, আমি তখনও বলেছিলাম 2024-এর পরে বলেছিলাম 2024-তে নির্বাচন ভালো হয়নি। সবচেয়ে বেশি এটা সোচ্চার ছিলাম আমি, পার্লামেন্টে বলেছি, আমি আর্টিকেল লিখেছি। আর্টিকেলটা সারা দেশব্যাপী সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার সঙ্গে কথা বলেছে যে তুমি যেগুলো বলেছো, মানে এর চেয়ে বড় যুক্তি আর হতে পারে না। না, কিন্তু আওয়ামী লীগ কি কর্তৃত্ববাদী শাসক কিংবা শাসন ব্যবস্থা প্রবর্তন করে নাই বাংলাদেশে? এই কথাটা অফিসিয়ালি শেখ হাসিনার সামনে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার, ওনার সামনে দাঁড়িয়ে বলেছে। এবং তারা যেগুলো অন্যায় করছে প্রত্যেকটা ওনার সামনে দাঁড়িয়ে বলেছে। উনি দাঁড়িয়ে গেছে, স্পিকার হই হই শুরু করেছে, আই টোল্ড ইট, এবং আমি বলেছি, আর আমারে বানাইছে দোসর। হোয়াট এ ফান। রাজনীতিতে যেটি দেবর ভাবির যুদ্ধ হিসেবে আমরা জানি, গণমাধ্যমে আসে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আসলে দেবর ভাবির সম্পর্ক কেমন? না, সম্পর্ক তো সেটা দেবর ভাবির কারণে নয়, এটা স্বাভাবিক কারণেই। যখন আমি 2014 সালে যখন এরশাদ সাহেব বললেন যে আমরা নির্বাচন করব না, এবং আমরা যখন নির্বাচন না করার জন্য সরে দাঁড়ালাম, তখন আমরা আশা করেছিলাম যে অন্ততপক্ষে আমাদের পরিবারের কেউ আর এরশাদ সাহেবের বিরুদ্ধে গিয়া অবস্থান নেবে না, শেখ হাসিনার এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই সময়
রওশন এরশাদ চলে গেছিলো, আমাদের কিছু নেতা নেত্রীরা তাকে নিয়ে গেছিলো, ওনারা নিজেরই স্বীকার করেছেন যে আমরা গিয়েছিলাম, উনি শেখ হাসিনা বলছে তোমাদের দ্বারা হবে না, এরশাদ সাহেবের ব্লাড লাগবে বা ওনার ফ্যামিলি লাগবে। তো রওশন এরশাদ কাদের সাহেব তো আসবে না, উনি আমাকে চেষ্টা করেছিলেন, একবার টেলিফোনে করেছিলেন, আমাকে বলেছিলেন যে আপনি থাকেন, কেন আসছেন না। আমি বলছি না, আমি করতে পারবো না, এই নির্বাচন করবো না। তখন আমি বলছি রওশন এরশাদকে নিয়ে আসতে পারলে হয়তো হতে পারে। তো ওই রওশন এরশাদ সে সময় গিয়েছিলেন আর কি। এটা আমি মনে করি আমাদের ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের পরিবারে কেউই পছন্দ করেননি। আমরা মনে করিনি যে আমার ভাইকে উনি এই সময় এই বিপদের দিনে জেলখানার থেকে ওনাকে ওই অবস্থায় আমাদের সঙ্গে থেকে ওনার পক্ষে না দাঁড়িয়ে ওনার বিপক্ষে দাঁড়িয়েছেন। কাজেই সেখানে একটা হার্ট ফিলিং তো আছেই, সবারই আছে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন। তবে পারিবারিকভাবে যতটুকু রাখা দরকার সেটুকু আমরা রাখছি। রাজনৈতিকভাবে আমি ব্যক্তিগতভাবে ফিল করি এবং এরশাদ সাহেব ফিল করতেন যে হি ওয়াজ বিট্রেড বাই হিজ ওয়াইফ। জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? আমাদের চ্যালেঞ্জ হলো জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা জনগণের পক্ষে খরচ করেছি, সামনে জনগণের পক্ষে কাজ করতে রাজি আছি। তার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করবো। আমার বিরুদ্ধে মামলা প্রতিদিনই একটা করতে, তুমি যেন প্রচার করবা, এটা তো পছন্দ না হলে তার 8টা মামলা দিবে। কিংবা জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে শেখ হাসিনার তরফ থেকে কিংবা রাষ্ট্রীয় বাহিনী যেভাবে ওই আন্দোলন দমানোর জন্য তার পুলিশ দিয়ে কিংবা তার যে আইনশৃঙ্খলা দিয়ে যেভাবে ছাত্র জনতার উপর গুলি করেছে, সেটা আপনিও দেখেছেন। তো ওই জায়গাতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিংবা আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় পার্টিরও বিচারের দাবি করা হচ্ছে কিংবা দল নিষিদ্ধ করার দাবি করছে। এই দাবি কি অযৌক্তিক বলে মনে করেন? এটা তো পাগলের প্রলাপ আমার মনে হয়। এই আন্দোলনের পক্ষে প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত যদি এখানে সোচ্চার কেউ বলে, যারা ভিতরে অনেকে অনেক কিছু করেছে, এখনও আমরা বুঝি, অনেক মাস্টার মাইন্ড, অনেকে ওনারা আবার অস্ত্র নিয়েও যুদ্ধ করেছেন বা করতে চেয়েছেন, এগুলো তাদেরকে এইসব ব্যাপারে ট্রেনিং দিয়েছেন, সরবরাহ করেছেন, হতে অনেক। কিন্তু প্রকাশ্যভাবে রাজপথে ছিলাম জিএম কাদের এবং আমাদের দল জাতীয় পার্টি। এত বক্তব্য আর কেউ কোনো সময় কেউ দেয়নি। কাজেই ওনার প্রত্যেকটা কাজে যে উনি গণহত্যা করছেন, বিভিন্নভাবে বাচ্চার ছেলে থেকে শুরু করে সবাইকে মেরে ফেলা হচ্ছে। জাতীয় পার্টি কি এই দাবি করে কিনা যে এই গণহত্যার দায়ে শেখ হাসিনার কি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত? গণহত্যাটা তো এসব বলতে চাই না। আমি বলছি যে কোনো যে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টের বিচার হওয়ার দরকার এবং বিচার হবে। এটা আমি চাই বা না চাই, এগুলো বিচার কোনোদিন থেকে থাকে না। জাতীয় পার্টির দাবিটাকে জাতীয় পার্টির দাবি আমরা প্রথম থেকে বলেছি, কিন্তু বিচারের নামে প্রহসন হবে না, হলে ঠিক হবে না। আমরা তখনও আরেকবার হয়েছিল এটা, তখনও আমরা এই কথাটাই বলেছিলাম। বিচার করলে বিচার করবেন, আইনের শাসন হলে আইন সকলের জন্য সমান হবে এবং আইন মোতাবেকই শুধু শাস্তি দিতে পারবেন। আইন থেকে বিচার করে, বিচারের আইন মোতাবেক না, আইন মোতাবেক বিচার করে শাস্তি দিতে পারবেন। বিচারের আগে কাউকে শাস্তি দিতে পারবেন না। এখন আওয়ামী লীগকে যেটা ব্যান করা হচ্ছে, এটা বিচারের আগে, বিচারই শুরু হয়নি। আপনি আওয়ামী লীগকে ব্যান করলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে, কি সন্ত্রাস বিরোধী না কি জানি। এগুলো সম্পূর্ণ অন্যায়। আপনি আইন করবেন, তখন আইন করেছেন, আইন করে বিচার করবেন, বিচারে দোষী সাব্যস্ত করবেন ফেয়ার ট্রায়াল দিয়ে, তারপরে করবেন। 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন এসেছে। আগামী নির্বাচনের ভবিষ্যৎ এবং সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রত্যাশা নিয়ে কি বলবেন? নির্বাচন সম্পর্কে আমি একটা কথা কয়েকদিন আগে বললাম। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা সরকারি দল আর আধা সরকারি দলের মধ্যে নির্বাচনটা মোটামুটি আগে ছিল। কাকে বোঝাচ্ছেন একটু ডেফিনেটলি বলেন। এটা আমি যেমন শেখ হাসিনা করেছিল আওয়ামী লীগ, আর কিছু লোককে নৌকা না দিয়ে আওয়ামী লীগ, এ টিম অ্যান্ড বি টিম, এটার মধ্যে করার বেশিরভাগ তো উনি সেটাই করেছে। আমাদেরকে মাঝখান থেকে ঝুঁকিয়ে জোর করে একটা করেছে, কিন্তু ওনারা বেশিরভাগ ওটার উপরে ডিপেন্ড করেছেন। এখন এনারাও একটা এ টিম হলো, যেটা হলো ওনাদের আসল সরকার, মানে যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এরা নিয়োগদাতা এবং এরা হলো মেন্টার্স আমাদের, এবং সবাই সেভাবে মানতে হবে এবং ওনারা সেভাবে ওনাদেরকে এই ছাত্রদেরকে যে কোনো জায়গায় যে কোনো ডিসিশন দেবে, কাকে কোথাও পোস্টিং করতে হবে, কে কোন কাজ পাবে। মানে আমি যে অভিযোগ শুনছি, যারা সরকারের গার্জেন তাদের গার্জেন আবার জামাতে, এই মুহূর্তে জামাত এবং শিবির। আর বিএনপি যেহেতু একটা বড় দল, তাদের বিভিন্ন জায়গায় স্ট্রাকচার আছে, তাদের কথা শুনতে সরকার বাধ্য হচ্ছেন। তারা কিছু ব্যাপারে সরকারকে যে কোনোভাবেই হোক তারা মোটিভেট করতে পারছেন, মানে তাদেরও একটা সরকারের পরিচালনার ব্যাপারে তাদের একটা হাত আছে। কাজে সেখানে বিএনপি চাচ্ছে এখনই সরকার নেওয়ার জন্য। সেখানে যদি নির্বাচনেরা না আসে, তাহলে একতরফা নির্বাচন হয়ে যায়। সেই জন্য আমাদেরকে নিয়ে টানা নেই। আপনার কি নির্বাচনে যাবেন? নির্বাচন যে কোনো রাজনৈতিক দল ওঠেই, যেটা সোশ্যাল ওয়েলফেয়ার করবে না, তারা নির্বাচনের জন্য কাজ করবে। কাজে নির্বাচনমুখী হওয়া ছাড়া কোনো রাজনীতি চলে না। তবে এই নির্বাচনটা
যাতে সত্যিকার নির্বাচন হয়, সঠিক নির্বাচন হয়, সবাই অবাধ হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হয়, এগুলো আমরা এনশিওর করার জন্য চেষ্টা করে যাব। এর আগে আপনি বলেছেন 14 কিংবা 24 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নেওয়া হয়েছে, চাপ তৈরি করে এক ধরনের। এবারে নির্বাচনে কি কোনো চাপ আছে কিনা আপনার উপরে, জাতীয় পার্টির উপরে? এখন একটা সুবিধা হয়েছে কি, এবার চাপ ট্যাকল করা আমাদের জন্য কিছুটা হলো কম্প্যারেটিভলি ইজিয়ার। কারণ দলের ভিতরে যেটাকে বলা হয় না, কি জানি বলতো না, রাবণের বিভীষণ থাকলে যেটা অত ইজি হয়, ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ, সেই ঘরের শত্রু বিভীষণ না থাকার কারণে চাপ সহ্য করার ক্ষমতা জাতীয় পার্টি এখন আগের কাকে চেয়ে ঘরের বেশি। শত্রু বিভীষণ মনে করছেন? আমি কিছু বলতে চাই না কারণ এটা যারা বুঝবার তারা বুঝবেন, যারা না বুঝতে চান তারা বুঝবেন না। তবে আমাদের এই সমস্ত যাদের কারণে একদিন পর্যন্ত আমাদেরকে বারে বারে বাধ্য করা হয়েছে, এরশাদ সাহেব বাধ্য হয়েছেন এবং পরবর্তীকালে অনেক সময় আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে, এটা এখন আমরা এটার থেকে মুক্ত আছি এবং মুক্ত থাকতে চাচ্ছি, এবং ওই জন্যই থাকতে চাচ্ছি যে আমরা আর কোনো চাপ অ্যাকসেপ্ট করব না। চাপ আমরা এবার দেখব, জীবন দিয়ে হলো আমরা আমাদের পথে থাকবো এবং জনগণের সঙ্গে থাকবো। কিন্তু সেটা যদি এর আগে এই আপনি যেটি বলছেন বারবার যে এই চেতনা আপনার আগেও ছিল, বলছেন যে হয় প্রয়োজনে জীবন দেবো কিন্তু জনগণের সঙ্গে থাকবো, বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে প্রহসনের সেই জায়গাতে যদি এই স্ট্যান্ডে আপনার অনড় থাকতেন তাহলে হয়তো মানুষ জাতীয় পার্টিকে এখানে তুমি একটা ভুল করছো। ওই জন্য জীবন দিব এরশাদ সাহেব দিতে চেয়েছিলেন, কিন্তু যখন উনি দেখেছেন ওনার জীবন দিয়ে কোনো লাভ হবে না, রওশন এরশাদকে নিয়ে ওরা একটা নির্বাচন করেই ফেলবে, তো ওনার জীবন দেওয়াটা ব্যর্থ হবে। যা করার তারা করবেই, উনি থাকলেও করবে না থাকলেও। আমার অবস্থা তাই গেছে, আমি থাকলেও করবে না থাকলেও করবে, তারা এইভাবেই তারা প্রিপারেশন নিয়েছে। কাজে আমার তখন মনে হয়েছে যে আমি থাকলে বরং ভবিষ্যতে একটা দাঁড়ানোর সুযোগ থাকবে, দলটা একটা আশ্রয় পাবে। এখন তো দলটা মানুষের মধ্যে আশ্রয় পাচ্ছে, মানুষের মনে অবস্থান করে নিচ্ছে এবং প্রতিদিন আমাদের সমর্থক বাড়ছে এবং আমাদেরকে ভয় করছে এখন অনেকে। ওই যে বললাম না, থার্ড অপশন হিসেবে মানুষ অনেক সময় চিন্তা করছে। সামনে নির্বাচনে কি জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নির্বাচনে যাবে নাকি বাকি আরও দুটি অংশ আছে তারা আলাদাভাবে যাবে? কিংবা এটা তো আমি তো গণক নই, আইন কানুনের কথা যদি বলি তাহলে আমাদের বাইরে কাউকে জাতীয় পার্টি দেওয়ার কোনো উপায় নেই। কেননা এখন জিনিসটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, যেহেতু মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের প্রেশার, এখন জনগণের কাছে আমি জাতীয় পার্টির সিম্বল, জিএম কাদেরের জাতীয় পার্টি। এখন আমাকে যেই দেখ আর যেইভাবে না দেখ, আমি যেখানে যাব জাতীয় পার্টির সমর্থকরা এবং বেশিরভাগ নেতাকর্মী সেদিকে যাবে, এটা আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমার কথাগুলি বলতে সুযোগ দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, সামনের দিকে বাংলাদেশ সুখী সমৃদ্ধ এবং একটি বাংলাদেশ হোক যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা লাভ করুক, জনগণের জবাবদিহিতা নিশ্চিত হোক এবং দেশের সুশাসন সুপ্রতিষ্ঠিত হোক, এটি আমার কামনা থাকবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।